সর্বজনাব নাজিরউদ্দিন আহমদ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নুরুল হক, সবিতা রঞ্জন পাল, আসরারুল হোসেন, এম.এইচ খন্দকার, আসাদুজ্জামান খান, তোফাজ্জল আলী, ফকির শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল সালাম খান, আতাউর রহমান খান, আব্দুল ওয়াদুদ চৌধুরী, আহমেদ সোবহান, ডক্টর আলিম আল রাজি, সৈয়দ ইশতিয়াক আহমেদ, কাজী গোলাম মাহবুব, খন্দকার মাহবুদ্দিন আহমেদ, শামসুল হক চৌধুরী, সিরাজুল হক, জনাব আমিনুল হক, ডক্টর জহির, শওকত আলী খান, টি.এইচ খান, কে.এ বাকির, মোহাম্মদ নুরুল্লাহ, রফিকুল হক, খন্দকার মাহবুব হোসেন, কে.এস নবী, মঈনুল হোসেন, মাহমুদুল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার, জনাব মাহবুবে আলম, আব্দুল মতিন খসরু, মোহাম্মদ ওজায়ের ফারুক ও এ.জে মোহাম্মদ আলী। যাদের নাম উল্লেখ করলাম তারা সকলেই আমাদের ছেড়ে চলে গেছেন। তারা ছাড়াও আরো অনেক প্রথিতযশা আইনজীবীর নাম এই সংক্ষিপ্ত সময়ে উল্লেখ করতে পারিনি বলে আমি দুঃখিত। জানি তাদের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়, তবে তাদের আদর্শ, নৈতিকতার, মানব সেবার কালোত্তর উদাহরণে সমুজ্জ্বল হয়ে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তাদের সাফল্যের উদাহরণ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা, পথ চলার নির্ভুল নির্দেশ। আমাদের সৌভাগ্য, সুদীর্ঘ অর্ধশতকেরও অধিক সময় ধরে প্র্যাকটিস করছেন এমন অনেক বিজ্ঞ আইনজীবী এখনো নিয়মিত আপিল বিভাগে আসছেন, শুনানি করছেন, যুক্তিতর্ক উপস্থাপন করছেন। আজ এই সুযোগে বিনয়ের সঙ্গে বলে রাখতে চাই, তাদের প্রখর মেধা, সুগভীর আইনি পাণ্ডিত্য, মনোমুগ্ধকর উপস্থাপনা, দক্ষতা, অভূতপূর্ব নিষ্ঠা এবং নিখাদ পেশাদারিত্বের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছি, শিখছি এবং উৎকৃষ্ট বিচার সেবা দিতে উদ্বুদ্ধ হচ্ছি। তাই আমাদের বয়োজ্যেষ্ঠ এবং শ্রদ্ধাভাজন সিনিয়র আইনজীবীগণের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। সম্মানিত সুধীমণ্ডলী, স্বাধীনতার পর যে সকল বিচারপতিগণ বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদেরকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা হলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন, বিচারপতি কামাল উদ্দিন হোসেন, বিচারপতি এফ.কে.এম. মুনিম, বিচারপতি বদলু হায়দার চৌধুরী, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান, বিচারপতি এ.টি.এম. আফজাল, বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি লতিফুর রহমান, বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, বিচারপতি মনির রাজা চৌধুরী, বিচারপতি কে.এম. হাসান, বিচারপতি সৈয়দ জাহার মুদাসের হোসেন আজকে উপস্থিত আছেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এম.এম. রুহুল আমিন, বিচারপতি মোহাম্মদ তাফাজ্জল ইসলাম, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি এ.বি.এম. খায়রুল হক, বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, বিচারপতি এস.কে. সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। স্বাধীনতার পরে আপিল বিভাগে দায়িত্ব পালন করেছেন এমন কয়েকজন শ্রদ্ধেয় বিচারপতি যাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে। তারা হলেন সর্বজনাব বিচারপতি মোহাম্মদ আবদুল্লাহ জাবির, বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানুদ্দিন চৌধুরী, বিচারপতি দেবেশচন্দ্র ভট্টাচার্য, বিচারপতি রুহুল ইসলাম, বিচারপতি কে.এম. সুবহান, বিচারপতি চৌধুরী আবু তাইয়ব মোহাম্মদ মাসুদ, বিচারপতি সৈয়দ মোহাম্মদ মোহসেন আলী, বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ, বিচারপতি মোহাম্মদ ইসমাইল উদ্দিন সরকার, বিচারপতি বিমল বিকাশ রায় চৌধুরী, বিচারপতি এ মাহমুদুর রহমান, বিচারপতি কাজী আবাদুল হক, বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, বিচারপতি আবু সাঈদ আহমদ, বিচারপতি কাজী এটি মনোয়ার উদ্দিন, বিচারপতি মোহাম্মদ ফজলুল হক, বিচারপতি মোহাম্মদ হামিদুল হক, বিচারপতি এম.এ. আজিজ, বিচারপতি আমিরুল কবির চৌধুরী, বিচারপতি মোহাম্মদ হাসান আমিন, বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন, বিচারপতি শাহ আবু নঈম মামুনুর রহমান, বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ, বিচারপতি বিজন কুমার দাস, বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, বিচারপতি নাজমুল আরা সুলতানা, বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা, বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক, বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী, বিচারপতি মান আলী, বিচারপতি মির্জা হুসেন হায়দার, বিচারপতি মোহাম্মদ নিজামুল হক, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ছানা, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি জিনাতারা, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান, বিচারপতি তারিকুল হাকিম, বিচারপতি বোরহানুদ্দিন, বিচারপতি কৃষ্ণদেবনাথ ও সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ এবং আরো অনেকে যাদের নাম হয়তো এই মুহূর্তে আমি সন্নিবেশিত করতে পারিনি আছে। সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের উচ্চ আদালতের সুদীর্ঘ 250 বছরের সমৃদ্ধ পরম্পরা আজকের বিশেষ অধিবেশনের মুহূর্তে আমাদের অনন্য ঐতিহ্য চেতনায় আপ্লুত করে যাচ্ছে। রাজা তৃতীয় জর্জ 1774 সালের 26 মার্চের এক সনদের মধ্য দিয়ে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন। স্যার এলিজা ইম্পে ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। 1861 সালের ইস্ট ইন্ডিয়া হাইকোর্টস অব জুডিকেচার অ্যাক্টের মাধ্যমে রাজাকে সনদের মাধ্যমে কলকাতা, মাদ্রাজ ও বোম্বে প্রেসিডেন্সিতে হাইকোর্ট প্রতিষ্ঠার ক্ষমতা দেওয়া হয়। এভাবে প্রতিটি প্রেসিডেন্সিতে একটি করে হাইকোর্ট প্রতিষ্ঠা পায় 1862 সালে।
কলকাতায় যে হাইকোর্টের প্রতিষ্ঠা পায় তার নাম ছিল দি হাইকোর্ট অব জুডিকেচার অ্যাট ফোর্ট উইলিয়াম ইন বেঙ্গল। হাইকোর্ট প্রতিষ্ঠার পর পূর্বতন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। তিনি ছিলেন স্যার বার্নস পিকক। এছাড়াও 15 জন বিচারপতি সে সময় হাইকোর্টে নিয়োগ পান। বিচারপতি শম্ভুনাথ পণ্ডিত 1863 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি উপমহাদেশের উচ্চ আদালতে নিয়োগ পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈয়দ শামসুল হুদা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ইতিহাস বিখ্যাত বিচারপতি রাধা বিনোদ পালও এই হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি ছিলেন কুষ্টিয়ার সন্তান। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও সৈয়দ আমির আলীর মতো গুণীজনরাও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। আমাদের বাংলার অহংকার শেরে বাংলা একে ফজলুল হকও এই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ছিলেন। এছাড়াও এ আদালতের আইনজীবী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর চরম শ্রদ্ধাভাজন নেতা হুসেইন শহীদ সরওয়ার্দী। 18 জুলাই 1947 সালে জারি হওয়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামক দুইটি আলাদা ডমিনিয়ন সৃষ্টি হয়। 1947 সালের 11 আগস্ট জারি হওয়া দি হাইকোর্টস বেঙ্গল অর্ডার দ্বারা প্রতিষ্ঠা পায় হাইকোর্ট অব জুডিকেচার এট ঢাকা ইন ইস্ট বেঙ্গল, অর্থাৎ ঢাকা হাইকোর্ট। 1947 সালের 17 নভেম্বর এ আদালতের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন ঢাকা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি শেরে বাংলা একে ফজলুল হক। 1905 থেকে 1908 সালের মধ্যকার সময়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের ছোট লাটের জন্য যে ভবন নির্মাণ করা হয়েছিল সেটাকেই বরাদ্দ দেওয়া হয় এই উচ্চ আদালতের জন্য। ইউরোপীয় রেনেসাঁ নীতি এবং ব্রিটিশ স্থাপত্য বিন্যাসের মিশেলে নির্মিত এই ভবন আমাদের বিচার বিভাগের জন্য অমূল্য ঐতিহাসিক স্থাপনা হয়ে আছে। আজ যে 55.05 একর ভূমির উপর বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবস্থিত তার পুরোটাই ছিল ছোট লাটের জন্য নির্মিত বাড়ির জন্য বরাদ্দ। ঐতিহাসিক কার্জন হল নির্মাণের পর তৎকালীন রমনা রেস কোর্সের দক্ষিণ পূর্ব অংশের একটি বিস্তৃত জায়গার মাঝখানে নির্মিত করা হয় ঢাকা হাইকোর্ট তথা আজকের পুরাতন হাইকোর্ট ভবন। ঢাকা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি এস.এম. আকরাম। তিনি ছাড়াও আরো 5 জন বিচারপতিদের নিয়ে শুরু হয়েছিল এই আদালতের কার্যক্রম। তারা হলেন বিচারপতি ই.সি. আরমান্ড, বিচারপতি টি.এইচ. এলিস, বিচারপতি শাহাবুদ্দিন, বিচারপতি আমিন আহমদ এবং বিচারপতি আমির উদ্দিন আহমদ। এরা সকলেই পূর্বতন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। কেবল বিচারপতি শাহাবুদ্দিন এর আগে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন। আমাদের পরম শ্রদ্ধাভাজন বিচারপতি এস.এম. মুর্শেদ ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। তিনি 1961 সালে পাকিস্তানের সামরিক সরকারের বাধার মুখেই ঢাকায় রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপনে নেতৃত্ব দেন। পাকিস্তানের সামরিক সরকারের সাথে আদর্শগত এবং নৈতিক বিরোধের কারণে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। বিচারপতি বি.এ. সিদ্দিক 1971 সালের মার্চ মাসের শুরুতে পাকিস্তানি সামরিক জান্তা জেনারেল টিক্কা খানকে শপথ পড়াতে অস্বীকার করে যে সাহসিকতার দৃষ্টান্ত রেখেছিলেন তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের স্বাধীনতা সংগ্রামে বিচারপতি আবু সাঈদ চৌধুরীর অবদানও তার ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক জনমত সৃষ্টি এবং তহবিল সংগ্রহের জন্য প্রবাসে তিনি ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়। এ সকল ইতিহাসে আমাদের জন্য অহংকারের প্রেরণা। তখনকার সময় হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলভী তমিজউদ্দিন খান, বি.এন. চৌধুরী ছিলেন ঢাকা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী। ঢাকা হাইকোর্ট কর্তৃক প্রথম রিপোর্টের রায় হয়েছিল রঞ্জিত কুমার রায় and another versus S.M. Kamalajan Bibi and others। এই মামলার রায়ের তারিখ ছিল 15 ডিসেম্বর 1947। ফলে সহজেই বোঝা যায় উদ্বোধনের পরপরই কি দারুণ কর্মোদ্যম আর পরিশ্রম নিয়ে বিচার কাজ করেছেন তৎকালীন বিচারপতিগণ। প্রথম দিকে আদালতের বাইরে তাঁবু টানিয়েও তাদের কাজ করতে হয়েছে। নিদারুণ সীমাবদ্ধতা, উপযুক্ত ভৌত অবকাঠামোর অভাব, নানাবিধ সম্পদ স্বল্পতার মধ্য দিয়েও তারা যে দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের জন্য আজ প্রধান বিচারপতির এজলাসের এই বিশেষ অধিবেশনে, সেটাই আমাদের জন্য অভূতপূর্ব অনুপ্রেরণা হিসাবে ক্ষণে ক্ষণে মূর্ত হয়ে উঠছে। ঢাকায় নতুন হাইকোর্ট ভবন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় 1950 সালে। তবে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় দীর্ঘদিন পর 1963 সালের 6 সেপ্টেম্বর। 1968 সালের 24 সেপ্টেম্বর ঢাকা হাইকোর্টের নতুন ভবন উদ্বোধন করা হয়। এর স্থপতি ছিলেন আব্দুল হুসেইন মেহের আলী খারিয়ানি। তিনি ছিলেন পাকিস্তান আর্কিটেক্টস অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। সম্মানিত সুধী মণ্ডলী,
আধুনিক প্রযুক্তি এবং সমকালীন নির্মাণ কাঠামোর পাশাপাশি প্রধান বিচারপতির এই এজলাস কক্ষে আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং এ ভবনের আদি শিল্পকর্ম জীবন্ত হয়ে উঠেছে। এ ভবনের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশের মানচিত্র সংলগ্ন যে নান্দনিক নকশাকর্ম সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনন্য স্মারক হিসেবে আমাদের জনস্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে, তার সাথে সাদৃশ্য রেখেই এ কক্ষের চারপাশে নিয়মিত ব্যবধানে স্থাপন করা হয়েছে সুদৃশ্য দেয়াল নকশা। একই সাথে তথ্য প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সবচাইতে আধুনিক অনুষঙ্গগুলো এখানে নিয়ে আসা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করতে এ আদালত এখন সম্পূর্ণ সক্ষম।